আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। শিক্ষার্থী আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড, অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে জেল। এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিরামহীন প্রচারের সরগরম নির্বাচনী মাঠ, ভোট নিয়ে আমানতের খেয়ানত করে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। কাল ময়মনসিংহ যাবেন তারেক রহমান। দেশ আধিপত্যবাদের কবলে পড়লে বারবার ফিরবে হাদি হাবরাররা, মন্তব্য জামায়াত আমিরের। কুষ্টিয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরও 3 জেলায় বক্তব্য রাখবেন তিনি। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে 24-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। সেনা সদরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়, সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসাথে প্রকাশ হবে জানালেন ইসি সচিব। ভোটার আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর হাতিয়ার থিম সং, জেনজিদের টার্গেট করে অভিনব কৌশল, গণসংযোগ আর প্রচারের তুমুল প্রতিযোগিতা। বাংলাদেশ ব্যাংকের অর্ডার সংশোধন ইস্যুতে বিতর্ক, মন্ত্রীর মর্যাদা চান গভর্নর, প্রস্তাবে সায় নেই অর্থ উপদেষ্টার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। 2024 সালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুবিত কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম আক্তারুল। এই রায়ে অসন্তুষ্টির কথা জানান নিহতদের পরিবার ও চিফ প্রসিকিউটররা। যাদের কম সাজা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। মামলায় পলাতক প্রধান ও 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়, 11 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোন আলাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। দর্শক, ট্রাইব্যুনালে রায় নিয়ে আইনজীবীদের ব্রিফিং চলছে। আমার সহকর্মী সেখানে রাব্বি হোসেন রয়েছে, তার সঙ্গে আমরা যোগ দিয়ে কথা বলতে চাই। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু আগেই রায় ঘোষণা হলো এবং রায় নিয়ে অসন্তুষ্টির কথাও আমরা শুনছিলাম, এবং একটু আগেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফ করেছেন। যদি আপনি আমার সঙ্গে একটু যোগ করতে চান। ছোয়া, আজকে
জুলাই আগস্টের আন্দোলনে 5ই আগস্টে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। এটি মূলত অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রথম রায়। এখানে প্রধান যে 3 জন আসামি রয়েছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং রমনা জোনের যিনি সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, তাকে 4 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং পুলিশ কর্মকর্তা এই আরেকজন রয়েছেন, তাকে এই 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং 3 জন যারা কনস্টেবল রয়েছেন এই মামলায়, তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও প্রসিকিউশন আমাদেরকে বলছেন যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সাজার বিরুদ্ধে তারা কোনো আপিল করবে না, কারণ তারা সন্তুষ্ট রয়েছেন। এবং যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আপিল বিভাগে এই সাজার বিরুদ্ধে প্রসিকিউশন তারা আপিল করবেন। পাশাপাশি যারা এই 6 জনের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বলছেন যে তারা এই কম সাজায় তারা সন্তুষ্ট নন। তারাও প্রসিকিউশনের সাথেই তাল মিলিয়েছেন যে তারা বারবার বলছেন যে সকল আসামি তারা সর্বোচ্চ সাজা চেয়েছিলেন। যেহেতু 4 জন আসামি বা এখানে আমরা দেখছি 5 জন আসামিকে কম সাজা দেওয়া হয়েছে, যার কারণে তারাও অনেকটা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এখানে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে তাদের আসামিরা এর আগে তারা বারবারই তারা বলার চেষ্টা করেছিলেন তাদের যে অভিযুক্ত আসামি রয়েছে বা তাদের মক্কেলরা তারা এইসব অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে ট্রাইব্যুনালের বিচারকরা তাদের যে অবজারভেশন বা পর্যবেক্ষণ দিয়েছেন এই মামলাটির রায়, সেখানে বলেছেন যে এই যে প্রধান যারা 3 জন আসামি ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম, তারা 3 জনের দায়িত্ব ছিল এই চানখারপুলের এলাকার যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি বন্ধ করা। কিন্তু তারা সেই বন্ধ না করে মূলত যারা এই গুলি করেছেন তাদেরকে শাস্তি না দিয়ে তারা নিজেরাই নির্দেশ দিয়েছেন এই জুলাই আগস্টের আন্দোলনে এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য। পাশাপাশি লেথাল উইপেন ব্যবহারের তারা নির্দেশ দিয়েছেন। এই কথাগুলো তারা বলেছেন। যেহেতু এই মামলার একজন আসামি শাহবাগ থানার যিনি ওসি সাবেক ওসি আরশাদ হোসেন, তিনি নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি নিজে বলেছিলেন তিনি এই আন্দোলনে শিক্ষার্থীদের উপরকে গুলি চালাননি। এবং তার পক্ষে আরও 2 জন সাক্ষী দিয়েছিলেন, সাফাই সাক্ষী, তারাও বলেছেন যে তিনি এই আন্দোলনের সঙ্গে তার যে অভিযুক্ত সেটি ছিলেন না। যদিও ট্রাইব্যুনালে আজকে আমরা এই রায়ের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মামলায় সকল আসামি মূলত সাজাপ্রাপ্ত হলেন। 3 আসামি মৃত্যুদণ্ড পেয়েছেন, 1 আসামি 6 বছরের কারাদণ্ড, আরেক আসামি 4 বছরের কারাদণ্ড, আর বাকি যে 3 জন কনস্টেবল রয়েছেন তাদেরকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন মূলত এই মামলার যেহেতু 4 জনই পলাতক রয়েছেন, তারা এই আত্মসমর্পণ করার আগ পর্যন্ত তাদের আপিল করার সুযোগ নেই। যে বাকি যে আসামি রয়েছেন যারা গ্রেফতার রয়েছেন তাদেরও সুযোগ রয়েছে আপিল বিভাগে যাওয়ার, যদি এই মামলার রায়টি পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় তখন। বেশ স্পষ্টভাবেই বললেন আপনি। ধন্যবাদ রাব্বি আপনাকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক সরব বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। বিরাট দুটো আছে। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, দেবো না, নিজে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। আমরা ইসির কাছে চাই যে আমাদের যারা ভোটের কর্মী আছে তারা যেন নিরাপত্তার সাথে ভোটের কাজ করতে পারে, কেউ যেন বাধা না দেয়। নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এদেশের মানুষ মুখে আছে। সাধারণ মানুষ আমাদেরকে বলছেন যে আমরা আমাদের সুষ্ঠুভাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। দর্শক, জমজমাট নির্বাচনী প্রচারণা। ফেনীর কি অবস্থা সেই খবর জানবো। ফেনীতে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। সেখানে আমার সহকর্মী আরিফ রয়েছেন, তার সঙ্গে যোগ দিতে চাই। আরিফ, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটাররাও বা তাদের প্রত্যাশার কথা কেমনটা জানাচ্ছেন? এবং আরও একটি বিষয় যোগ করবেন, প্রচারণার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, সেই বিধিনিষেধগুলো মেনে কি প্রচারণা চালানো হচ্ছে কিনা? আমি আপনার একদম শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু তিনি আজ
নির্বাচনী এলাকার রামনগরে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। যে আপনি জানেন যে এবারে যে নির্বাচন কমিশন থেকে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে সে সকল বিধিবিধান শতভাগ মেনে তিনি তার নির্বাচনী প্রচারণা করছেন। আপনি দেখছেন যে এখানে আসলে বহু মানুষের সমাগম, তবুও এখানে এত মানুষের সমাগমের মধ্যে শুধুমাত্র একটি হ্যান্ডমাইক রয়েছে তার প্রচারণার জন্য। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই যে এই যে আপনি আপনার নির্বাচনী এলাকায় কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রথম কথা হইল, যা প্রতিশ্রুতি দেওয়ার সেটা আমার দলের যে 31 দফা, সেটাও তো একটা প্রতিশ্রুতি। 31 দফার বাইরে যেটা আছে আমাদের ম্যানিফেস্টোতে থাকবে দলের, আর তারও বাইরে যেগুলি আমাদের লোকাল সমস্যা, যেমন স্বাস্থ্য সেবার সমস্যা, শিক্ষার ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতের উন্নয়ন, মানুষের এই রাস্তাঘাটের উন্নয়ন, এগুলি আমাদের লোকাল সমস্যা। এগুলি যদি আমাকে ওনারা দয়া করে যদি সুযোগ দেন এবং আল্লাহ যদি অনুগ্রহ করেন, তাহলে এই সমস্যাগুলা ওনারা, আমার বাপের একটা ইতিহাস আছে যে আমার বাপ রাস্তাঘাট কত করছে। যখন আমার বাপ প্রথম উপজেলা চেয়ারম্যান হয়, তখন এই দাগনভূঞা উপজেলাতে মোট 96টা বাঁশের সাঁকো ছিল। উনি যখন উপজেলা থেকে যখন উপজেলা বাতিল করে দেয়, তখন মাত্র আসলে 3টা ব্রিজ হওয়ার বাকি, তার ভিতরে একটা কাজ শুরু করে দিয়েছিল। ধন্যবাদ। আচ্ছা, আপনি শুনলেন যে এখানকার যিনি প্রার্থী বিএনপির আব্দুল আওয়াল মিন্টু, তিনি বলেছেন যে তার বাবা এই এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়ন করেছেন, তিনিও এলাকার মানুষের উন্নয়ন করে যাবেন, এখানকার ভোটাররাও তাদের সেরকম সাড়া দিবেন। আপনি জানেন যে ফেনী যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 3 আসনটি হচ্ছে সবচেয়ে বড় একটি আসন। এই আসনে মোট ভোটার হচ্ছে 5,03,000-এরও অধিক ভোটার রয়েছে। তবে তিনি প্রতিদিনই, আজকে 5ম দিন, এর আগে তিনি তার প্রচারণার প্রতিদিনই তিনি তার নির্বাচনী এলাকায় প্রতিটি দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বেশ জমজমাট প্রচারণা চালাচ্ছেন। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে জোরে চলছে জনসভার প্রস্তুতি, এর মধ্যে শেষ হচ্ছে মঞ্চ তৈরির কাজও। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দেবেন বিভাগের 4 জেলা নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ যান। সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমানের আগামী দিনে 27শে তারিখ আসার মাধ্যমে ময়মনসিংহের মানুষের যে আশা স্বপ্নগুলো আছে, আমরা 100 বছরের যে অবহেলিত ময়মনসিংহ, সেই ময়মনসিংহে উন্নয়নের জোয়ার ববে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। দেশ আধিপত্যের কবলে পড়লে হাদি আবরাররাও বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। কুষ্টিয়ার জনসভায় এই কথাই বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের অপমানজনক কাজ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তাদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। বেকার তরুণ তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করা হবে বলেও জানান জামায়াত আমির। সকালে হেলিকপ্টার যুগে কুষ্টিয়া পৌঁছান তিনি, পরে পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যান শফিকুর রহমান। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন দলটির আমির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ একই দিনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই 4টি জেলা সফর করবেন জামায়াতে আমির। আজকের এই নির্বাচন এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। দর্শক, যেমনটি বলছিলাম, 4টি জেলা সফর করবেন জামায়াতে আমির। মেহেরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। আমার সহকর্মী সেখানে রয়েছেন, আমরা একটু জনসভাস্থলের খবরাখবর জানবো। আমার সহকর্মী যুক্ত হচ্ছেন রামিজ হাসান। রামিজ, জামায়াত আমির কখন নাগাদ যোগ দিতে পারেন প্রথমত, এবং তাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটি একটু জানতে চাই।
আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি আমার পিছনে একটু দেখলে বুঝতে পারবেন, হয়তো বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এখনই এই মুহূর্তেই নির্বাচনী জনসমাবেশ স্থল রয়েছে সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি এখনই বের করে এবং নির্বাচনের জনসভা রয়েছে। আমরা একটু জানিয়ে রাখি, আজ সকাল থেকে শুরু করে বয়েজ হাই স্কুল মাঠ এক রকমের বলা যায় মুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে। আর এখানে মূলত শুধুমাত্র জামাত ইসলাম কিংবা হচ্ছে এখানে যে কর্মী সমর্থক তারাই নয়, সাধারণ মানুষও এখানে এসেছেন এক পলক দেখার জন্য। আপনারা আমি জানিয়ে রাখি, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী দলীয় মনোনীত প্রার্থী এবং মেহেরপুর 2 আসনের জামায়াতের দলীয় মনোনীত প্রার্থী এখানে উপস্থিত আছেন, সেই সাথে এখানে উপস্থিত আছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনই এই জনসমাবেশ কেন্দ্রস্থলে নির্বাচনের জনসমাবেশ ডক্টর শফিকুর রহমান এখানে পৌঁছাবেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যেখান থেকে আসেন আপনারা সেখানে থাকবেন। আপনি আরো দেখতে পাবেন যে এখানে বিপুল নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, আশেপাশে উৎসুক মানুষও এখানে উপস্থিত আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তেই এখনই প্রবেশ করছেন এই জনসমাবেশ স্থলে। আপনারা একটু একদম রামিজ, ব্যাপক জনসমাগম আসলে বললে ভুল হবে না এই মুহূর্তে মেহেরপুরে। অনেক ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীতে নির্বাচনী প্রচারের খবর জানাবো এবার আপনাদের দর্শক সহকর্মী জাকারিয়া হৃদয়ের কাছ থেকে। হৃদয়, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এবং ভোটাররাও বা কি কি প্রত্যাশার কথা বললেন? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই হৃদয়। আমরা একটু জানতে চাচ্ছি গণসংযোগ কেমন দেখছেন, প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন, কতটুকু বিধি নিষেধ তারা মেনে চলছেন, একটু জানতে চাই। একটি বিষয় আপনাকে বলি, বিধি নিষেধের যে বিষয়টি সেটি আসলে এখন পর্যন্ত আমরা পটুয়াখালী 3-এ আছি, এখানে আসলে ওইরকম 2 জন প্রার্থী তাদের কাছ থেকে এরকম কোনো অভিযোগ আসলে পাওয়া যায়নি। আর এখন এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী গলাচিপার হরিদাপুর ফেরিঘাটের পাশে, সেইখানে বিএনপির যে একজন স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত প্রার্থী হাসান মামুন, কেন্দ্রীয় বিএনপির সাবেক নেতা, উনি এখানে শক্ত অবস্থানে সকাল থেকে গণসংযোগ শুরু করেছে। গতকালকেও উনি তৃণমূল যে পর্যায়ে একদম যে রিমোট এরিয়া সেখানে বাসা বাড়ি থেকে যাচ্ছেন এবং গণসংযোগ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে বিপি নূরের যে গণ অধিকার পরিষদের যে সভাপতি বিপি নূরের যে প্রার্থী উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনার সাথে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে বলে পটুয়াখালীর 4টি আসনের ভিতরে একটি মাত্র আসন, সেটি আলোচিত আসন দেখা যাচ্ছে। এখানে একটি ব্যতিক্রমধর্মী বিষয় দেখা গেছে, সেটি হচ্ছে যে হাসান মামুন উনি একদম রুট লেভেলে যেখানে বাসা ডোর টু ডোর যেটা বলা যায় সেই সকল মানুষের সাথে তারা কথা বলছে। আমরা একটু অল্প সময়ের মধ্যে একটু জানতে চাবো কেমন চলতেছে আপনার নির্বাচনী কার্যক্রম। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে মানুষের ভোটের চিত্র মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। আমরা মাঠে আছি, নির্বাচন করছি, মানুষের ধারে ধারে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি, কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে যে কোনো সময় নাটক মন্তব্য। হৃদয়, আমরা শুনছিলাম প্রতিশ্রুতির কথাও শুনছিলাম, প্রত্যাশার কথাও শুনছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। নির্বাচনী প্রচারণার সময় 11 দলীয় জোটের ঢাকা 18 আসনের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের ওপর হামলা হয়েছে। রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে এই হামলা হয়। তার উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণসংযোগের সময় তিনি বলেন, আগে আওয়ামী লীগ হামলা চালাতো, এখন বিএনপি হামলা করছে। কেউ যদি ভোট কেড়ে নিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথাও জানান এনসিপির এই নেতা। বলেন হামলা মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না। আরও অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখতে পারছে না ইসি। তারা একটি দলের ব্যাপারে বধিরও অন্ধ।
মাঠে আচরণবিধি ভঙ্গের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে ডাক্তারদের ন্যায্য মর্যাদা, শক্তিশালী স্বাস্থ্য খাত, ঢামেকের ভুতুড়ে অবস্থা দূর করে আধুনিকায়ন করার কথাও জানান তিনি। আরও বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়ে পুরান বন্দোবস্তকে বিদায় দিতে হবে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না। গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশের একটি সুষ্ঠু ইলেকশনের জন্য। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির, এমন মন্তব্য করে দায় এড়ালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বললেন, আজ থেকে পাঠানো হচ্ছে দেশের ভেতরে পোস্টাল ব্যালট। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের নানা দিক তুলে ধরেন সচিব। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। আজ থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। সিইসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজধানীতে জমজমাট পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করছেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। জনসংযোগ চলাকালে মিরপুর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মিরপুরের গ্যাস ও পানির লাইনগুলো সংস্কার করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এদিকে ঢাকা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। দোলাইপাড় এলাকার বিভিন্ন অলিগুলি ঘুরে ধানের শীষে ভোট চান তিনি। এলাকাবাসী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তানভীর আহমেদ। ছাত্র শিবিরে যে ছেলেটি সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উদ্বোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরো অনেক সচেতন হতে হবে। আমরা সকলে মিলে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত হবে এবং চিহ্নিত করার পরে 10 মিলে সিদ্ধান্ত দিবে কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়। আমরা সকলে মিলে রাত দিন পরিশ্রম করতে হবে এই সমস্যাগুলি সমাধান করতে হলে। দর্শক, আমরা একটু নেত্রকোনাতেও যেতে চাই। সেখানেও প্রচারণা বেশ জমজমাটি বলা চলে। আমার সহকর্মী কামাল হোসেন আছেন সেখানে। কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রার্থীদের গণসংযোগ কেমন চলছে? এবং আমরা বিভিন্ন জায়গায় খবর পাই প্রার্থীদের হেনস্থার বিষয়টি, এমন কোনো খবর কি আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। ছোয়া নেত্রকোনার 1 আসনের একেবারেই সীমান্ত অঞ্চল, যেটা আমার পিছনে আপনারা যদি দেখানোর চেষ্টা করি, একেবারেই ভারত অঞ্চল, ভারতের লাগোয়া অঞ্চলে এই আসনটিতে প্রায় 4.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই আসন মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক
আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ব্যস্ত আছেন। আমরা যদি চেষ্টা করি এই অঞ্চলের একেবারে পিছিয়ে পড়া অঞ্চল ভোটারদের জন্য কি করবেন? আপনার বক্তব্য পিছিয়ে পড়া অঞ্চল চ্যালেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা চ্যালেঞ্জ প্রথমত সেই জিনিস করার চেষ্টা করব রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি একটা অঞ্চল এখানে কৃষি মানে অনুন্নত না, কোনো ন্যূনতম সুবিধাটা পর্যন্ত পাচ্ছে না, রাস্তাঘাট অবস্থা ততই বছর। তো এটা চ্যালেঞ্জ অনেক বড়। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে প্রত্যেকটা চ্যালেঞ্জকে আলিঙ্গন করে মানুষের জীবন মানের একটা উন্নয়ন ঘটানো এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চুয়া, শুনছিলেন যে এই পিছিয়ে পড়া অঞ্চল বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে ভোটারদের মাদক এবং সীমান্তের যে চোরাচালান এইগুলো, এই উন্নয়ন সংক্রান্ত দিচ্ছেন। এই ছিল নেত্রকোনা সীমান্ত। কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বাংলার সৌন্দর্য সংস্কৃতির দৃশ্যায়নের পাশাপাশি থাকছে দলগুলোর প্রচারণা। সরকারের পক্ষ থেকেও হ্যাঁ এবং না ভোট সহ পুরো নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বিশেষ থিম সং প্রচার করা হচ্ছে। তরুণ ভোটার, বিশেষ করে জেনজিদের কাছে নান্দনিক প্রচার কৌশল পৌঁছে দিতে চলছে রীতিমতো প্রতিযোগিতা। নতুন ধারার প্রচারণাকে স্বাগতই জানিয়েছে দেশের মানুষ। আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। দেশটা তোমার বাপের নাকি, কিংবা আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে সহ বহু গান 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনকে করেছিল উজ্জীবিত। এবার নির্বাচনী প্রচারণায়ও তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে বেশ কিছু থিম সং। মাইকিং, পোস্টারিং, SMS এর মতো প্রচারের ধরন বদলে এখন প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। জাতীয়তাবাদী শক্তি বিএনপি প্রচারণার শুরুর দিনই উদ্বোধন করেছে তাদের থিম সং। ভোট দিবেন কিসে, ধানের শীষে শিরোনামে ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটারদের কাছে তাদের বার্তা সহজভাবে পৌঁছে দিতেই এমন আয়োজন। ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে মুক্তি পাওয়া এই থিম সঙ্গে ব্যবহার হয়েছে সবার আগে বাংলাদেশ সহ দলের একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান। গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। শাহবাগে মাদুর পেতে এনসিপির নির্বাচনী থিম সং উদ্বোধন করে দলের নেতাকর্মীরা। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি শিরোনামে থিম সঙ্গে আছে 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের ছবি, আবহমান বাংলার সৌন্দর্য, দলটির প্রচারণা ও তরুণ সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের যাপিত জীবনের প্রতিচ্ছবি। এনসিপি নেতাদেরও দেখা গেছে এই থিম সঙ্গে। তাদের পদযাত্রা ও বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রচারণার দৃশ্যও আছে এটিতে। জনগণ জানে সমাধান, ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। নির্বাচনের আরেক দল জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি থিম সং প্রচার করেছে দলটির কর্মী সমর্থকরা। এর মধ্যে দলের আমির সহ নেতাকর্মীদের সমাবেশ ও মিছিলের ছবিও দেখা গেছে। দলটির প্রতীক ও সাধারণ মানুষের উচ্ছ্বাসও আছে থিম সঙ্গে। শোনো শোনো জনগণ, শোনো দিয়া মন, অনেক ত্যাগের বিনিময়ে এলো নির্বাচন। এছাড়া সরকারের পক্ষ থেকেও এবার ভোটারদের উৎসাহ দিতে প্রচার করা হচ্ছে বিশেষ থিম সঙ্গের, যেখানে ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হয়েছে সরকারের এই থিম সংটিতে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন নিয়ে চলছে বিতর্ক। নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে অনড় বাংলাদেশ ব্যাংক। মন্ত্রীর মর্যাদা চান গভর্নর, তবে এমন প্রস্তাবে সায় দিচ্ছেন না অর্থ উপদেষ্টা। জানান, গভর্নরকে মন্ত্রিত্ব দেওয়ার নজির খুবই কম। তার মতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যথেষ্ট, তা ব্যবহার করতে হবে। সরকারের কাছে জবাবদিহিতাও চান এই নীতি নির্ধারক। বিশ্লেষকরা মনে করেন গভর্নরের সক্ষমতা প্রয়োগের সঙ্গে নীতি গ্রহণেও দেখাতে হবে দক্ষতা। রিমন রহমানের রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, ব্যাংকের কার্যক্রম তদারকি, মুদ্রা ইস্যু করা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 বলে পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গভর্নরের পদমর্যাদা এবং অপসারণ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এই অর্ডারে বলা হয়েছে গভর্নর হবেন আইনসভা ও স্থানীয় সরকারের একজন সদস্য। সরকার ইচ্ছা করলে গভর্নর এবং ডেপুটি গভর্নরকে অপসারণ করতে পারবে। পরিবর্তিত এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন চেয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। সেখানে গভর্নর পদ মন্ত্রীর মর্যাদার প্রস্তাব করা হয়। একই সঙ্গে বলা হয় সরকারের কাছে নয়, জাতীয় সংসদের কাছে জবাবদিহি করবে বাংলাদেশ ব্যাংক। পর্ষদে রাখা যাবে না সরকারি কর্মচারী। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন গভর্নরের মন্ত্রীর মর্যাদার নজির খুব একটা দেশে নেই। খুব কম কান্ট্রিতে হয়তো মন্ত্রীর মর্যাদা আছে, বিশ্ব পাকিস্তান হিসেবে। শ্রীলঙ্কা মাঝখানে একজনকে দিয়েছিল, ওই যে একজন গভর্নরকে মন্ত্রী মর্যাদা দিয়েছিল, আবার পলিটিক্যালি অ্যালাইন। ব্যাপারটা হলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু যথেষ্ট অটোনমি, বহুত অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। ওদের যা করে সব, ওদের বাজেট ঠিক করে, ওরা কি এক্সপেন্ডিচার করে, আমরা কোনো ইন্টারফেয়ার করি না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনে করেন বাংলাদেশ ব্যাংক পরিচালনা ব্যক্তির উপর নির্ভর করে, তবে সরকারের কাছে জবাবদিহিতার পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনাকে দেখাতে হবে যে ইউ আর ক্যাপেবল টু রান, তো কেউ ইন্টারফেয়ার করে না। আপনি যদি ঠিকঠাক কাজ না করেন বা বসে থাকেন, একটা পার্টিকুলার রেগুলেশনের দরকার ছিল, আপনি এটা করছেন না, তখন তো গভর্নমেন্ট থেকে বলবে না যে তুমি এটা করো না, আমরা একটা কমিটি করে দিচ্ছি। একটা সভারেন পাওয়ার একজন কাছে জবাবদিহি করতে হবে তো, কারণ যারা ওরা যে কাজটা করছে সরকারের বিহাবে, তো টাকা সাবাচ্ছে সরকারের বিহাবে, আপনি ফাইন করছেন সরকারের বিহাবে, আপনি হয়তো আর্ন করছেন বা রেট অফ ইন্টারেস্ট ঠিক করছেন, কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট একেবারে কাজ করেন তো সরকার, এটা তো প্রাইভেট প্রতিষ্ঠান তো না। শুধু ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি নয়, সঠিক নীতি প্রণয়ন ও সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণও দরকার। শুধুমাত্র গভর্নরের পদমর্যাদা যদি বাড়ানো হয় তাহলেই যে সেটা আপনার স্বাধীন হবে তা কিন্তু নয়। এটা একটু নির্ভর করছে গভর্নর এবং কেন্দ্রীয় ব্যাংকের এই সক্ষমতা কতটুকু আছে। সেই সক্ষমতাটা যদি কম থাকে তাহলে আপনি যতই তাকে ক্ষমতা দিন না কেন, তার পদমর্যাদা তত বৃদ্ধি করেন না কেন গভর্নর মহোদয়ের, তাহলে কিন্তু তার থেকে আপনি যে সুফলটা আশা করেন সেটা কিন্তু আসবে না। কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার আছে, এটা আমি স্বীকার করি, কিন্তু এটা যে একেবারে বর্তমান অবস্থায় এটা যে একটা সবচেয়ে বড় বাধা তা কিন্তু আমি মনে করি না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 পর্যালোচনা করছে সরকার। দেখি কতটা করা যেত, আমাদের সময় যে করবো এটা একটা মেজর ডিসিশন। আমার রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দীর্ঘ অপেক্ষার অবসান শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনাল রোমাঞ্চ। বিপিএল এর মুকুট পড়ল এবারের আসরের নয়া দল রাজশাহী ওয়ারিয়র্স। বিজয় ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করছেন রাজশাহীবাসী। আমরা যুক্ত অবশ্যই এখানে আমার সহকর্মী তারেক মাহমুদ আছেন। তারেক, বিপিএল ট্রফি নিয়ে কেমন উৎসব চলছে? সম্ভবত এটি দ্বিতীয় শিরোপা রাজশাহীর, এবং যদি এর আগে নাম রয়্যালস ছিল। সকাল 11:15 রাজশাহী ওয়ারিয়র্সের যে টিমের সদস্যদের বহনকারী বিমান রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে কিন্তু পৌঁছানোর সাথে সাথে রাজশাহীবাসীর যে অপেক্ষার প্রহর সেটি শুরু হয়, এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় সকলেই, এই বিনোদনপ্রেমী যারা মানুষ আসেন এই সকলে কিন্তু উপচে পড়া যে ঢল নেমেছিল রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে, এবং সেখান থেকেই সকলে অপেক্ষা করছিল এই যে তাদের যে বহনকারী কাপ এসেছিল। এবং আমরা যতটুকু দেখেছি যে ছাদখোলা বাসে রাজশাহীতে ট্রফি নিয়ে আকবর আলী, শান্ত এবং মুশফিকদের যে তারা আসার পরে এখানকার যারা বিনোদনপ্রেমী মানুষ ছিল ছোট বড় সকলেই কিন্তু এই কাপ দেখার জন্য, এই ছাদখোলা বাসে দেখার জন্য, নিজেকে ছবি তুলে ফ্রেমবন্দি করার জন্য একদম আনন্দ উল্লাসে কিন্তু সেখানে যায়। এবং বিমানবন্দরে অবতরণের পর থেকে আমরা দেখেছি যে ফুলের শুভেচ্ছায় আয়োজকরা তাদেরকে বরণ করে নেয়, এবং এরপরে ছাদখোলা বাসে ক্রিকেটাররা পুরো শহর প্রদক্ষিণ করে। প্রতিটি মোড়ে মোড়ে রাজশাহী ওয়ারিয়র্সের যে টিমের সদস্যদের কিন্তু বরণ করে নিতে যে ভক্তদের যে বাঁধভাঙা উল্লাস সেটি আমি দেখেছি। এবং রোড শোয়ের অংশ হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু সেখানে শিক্ষার্থীদের যে বাঁধভাঙা উল্লাস সেটি সবচেয়ে বেশি ছিল। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই কাজলা গেট থেকে শুরু করে সেখান দিয়ে যখন প্যারিস রোডে আছে, প্যারিস
যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য, সবুজময় যে প্রকৃতি, সেখানে যারা ক্রিকেটাররা বাইরে এসেছেন, রাজশাহীর বাইরে থেকে সকলে কিন্তু বিমোহিত হয়েছেন এবং সেখানে হাজার হাজার দর্শকদের কিন্তু ঢল নামে, সেই দর্শকদের ঢলে কিন্তু সকলের যে বাঁধ ভাঙা উল্লাস, সকলের মুখে কিন্তু রাজশাহী এই জয়ে কিন্তু একদমই উজ্জীবিত হয়েছিল। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ রাজশাহীর যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকলে আসেন এবং রাজশাহী ওয়ারিয়র্স এর তারেক, ক্রিকেট প্রেমীরা যে কতটা উচ্ছ্বসিত সেটি দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। টি-20 বিশ্বকাপে নিজেদের অবস্থানের বিষয়ে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান মোহসেন নকভি। বৈঠকে সবুজ সংকেত পেলে ঘোষণা আসতে পারে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের। গত শনিবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেয় পিসিবি। মোহসেন নকভি তখন জানিয়েছিলেন সরকার না চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। এ বিষয়ে ক্রিকেটারদের সাথে বৈঠক করা হলে তারাও সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাই জানান। যদিও গতকালই বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে পিসিবি, তবে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়ার কথা জানান পিসিবি নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমারই সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।